গাছের উপরে থাকা এই বাড়িটিকে দেখে একজন পর্যটক বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি গাছের উপরে এই বাড়িটিতে বসে কবিতা লিখতেন? সবাই তো হো হো করে হেসে উঠল। এই বাড়িটিতে থাকতে চাইলেই থাকতে পারেন, একদিনের মূল্য 5,000 টাকা। এমন জায়গায় থাকতে গো। প্রাচীন যুগের মানুষের মন কতটা আধুনিক ছিল, সেই কোথায় কলকাতা শান্তিনিকেতন, সেখান থেকে কবিগুরু এখানে এসেছেন, পাহাড়ের সর্বোচ্চ সীমায় উঠে বসবাস করতেন। ভাবা যায়? পাহাড়ি পথে যে না গিয়েছেন সে এর সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারবেন না। ভিডিওতে দেখে আপনাদের অন্য কিছু মনে হতে পারে, কিন্তু খুব যদি মন দিয়ে দেখেন তাহলে ভাবতে পারবেন এবং অনুভব করতে পারবেন এর সত্যিকারের সৌন্দর্য। এখানকার পরিবেশ আমাদের সমতল ভূমির মতো এতটুকু নয়, প্রত্যেকটা ঘরবাড়ি উঁচু নিচুতে। শুধু একটু যদি এক হাতও ওরা সমতল ভূমি পায় সেই জায়গাতেই বাড়ি তৈরি করে নেয়। সেই জায়গায় কাঠামো কোনো রকমে একটু দাঁড় করিয়ে দেখবেন, প্রত্যেকটা বাড়ি লক্ষ্য করবেন রাস্তাটুকুতে বাড়ির উঠোনটা ঠেকে রয়েছে, বাকি নিচ থেকে পিলার তুলে ওরা বাড়ি করেছে। কি অদ্ভুত পরিকল্পনা মাফিক এখানে বাড়ি তৈরি করা। আবার কখনো মনে হবে যে এই বুঝি সব শেষ হয়ে গেল যখন খুব বৃষ্টিপাত হয়, যেখানে খুশি পাহাড়ে ধস নামতে শুরু করে। কারণ পাহাড়ি পথ শুধুমাত্র যে পাথরে ভর্তি তা নয়, এখানে মাটি যেমন আছে, মাটি আছে বলেই এত গাছপালা রয়েছে। সেই জন্য যখন খুশি এখানে ধস নেমে যায় হঠাৎ করে। আর যে জায়গাটি দিয়ে ধসটা নেমে যায়, দেখুন এই জায়গাটিতেও ধস নেমেছিল, তো যেই জায়গাটিতে দিয়ে ধস নেমে যায় সেই জায়গাটিতে যদি বাড়ি থাকে তার ধূলিসাৎ হয়ে যায়, কোনো চিহ্ন পাওয়া যায় না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। তো ওরা নিশ্চয়ই জানে কোনখানে বাড়ি করার প্রয়োজন, কোথায় প্রয়োজন নেই। মানে ধরুন, মানে বাড়ি করতে হলে যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে কোথায় ধস নামতে পারে বা নামতে পারে না, ওরা বোধহয় জানে। পাহাড়ি পথ দেখুন, একদিকে পুরোটা ঢালু নিচে নেমে গেছে, আর একদিকে পাহাড়ি পথ, মানে জন্য যদি কোনো পাথর এসে পথে পড়ে যায় তাহলে গাড়িকেও চূর্ণ বিচূর্ণ করে দেবে। প্রত্যেকটা মুহূর্তে বিপদ, বিপদের ঘণ্টা যাকে বলে মাথার ওপর, কিন্তু তা সত্ত্বেও মানুষের বেড়াতে যাওয়ার শেষ নেই। আমরা বছর 5-6 আগে একবার এসেছিলাম, তখন দার্জিলিং গিয়েছিলাম, এখন যাচ্ছি মংপুতে। মংপু একটা ছোট্ট শহর, গ্রামের নাম, বোধহয় এটা কালিম্পং শহরে পড়ছে। তো যাই হোক, এটা আমার ঠিক খেয়াল করা হয়নি। তো দেখুন পাহাড়ি পথ একদম, মানে যেটা বলতে হয় যে এই ইউ টার্ন এবং এল টার্ন, মানে এইগুলো আপনি সবসময় দেখতে পাবেন। সবথেকে বেশি কষ্ট ইউ টার্নে, একদম মানে ধরাছোঁয়ার বাইরে। আমাদের ওখানের সমতল ভূমির গাড়ি চালকরা এই রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। তো যে কথাটা বলছিলাম, আমরা 5-6 বছর আগে যখন আসি তখন খুব কম, এখানে 5-6 বছর হবে না, 7-8 বছর হবে, তো তখন খুব গাড়ি ঘোড়া এখানে কম দেখতে পেতাম, খুব সামান্য মানুষই এখানে বেড়াতে আসতো। কিন্তু এখন মুহুর্মুহু গাড়ি যাচ্ছে। তবে রাস্তাটা জানেন বেশ চওড়া, দুটো গাড়ি সহজেই পাস হয়ে যাচ্ছে। দেখুন এখানটা তবু একটু চওড়া রাস্তা, মানে গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেছি গাছপালা নিচ থেকে উঠে আসছে, মানে নিচে মাটিটা কতটা নিচে চলে গেছে। ওপর থেকে বাড়িগুলো এখন দেখা যাচ্ছে বেশ সামনেই, কিন্তু যত পাহাড়ের উপরে উঠছি গাড়ি কিন্তু সমতল ভূমিতে দিয়ে যাচ্ছে না, একদম পাহাড়ের উপরে উঁচু হয়ে উঠে উঠে একদম সর্বসীমানায় পৌঁছে যাবে এইভাবে। এখানে একটু বসে, এখানটা দেখতে বেশ ভালো লাগছে, ওই জন্য এখানে একটু রেস্ট নিলাম আমরা। দেখুন বাড়িঘরগুলো কীভাবে হয়েছে। যখন শিলিগুড়িতে হোটেলে ছিলাম সেখান থেকে দেখতাম প্রত্যেকটা বাড়ি দেখা যেত, আলো জ্বলে উঠলেই বা পরিষ্কার মেঘ থাকলেই সুন্দর ছবি ভেসে উঠতো চোখের সামনেই, মনে হতো যেন এই সামনেই পাহাড়। তো আমরা এইভাবে গাড়িতে অনেক
অনেকক্ষণ জার্নি করার পর মাঝে মাঝে খাওয়া দাওয়া করছি, মাঝে মাঝে একটা জায়গায় একটু দাঁড়াচ্ছি। দেখুন ঘরবাড়িগুলো কি সুন্দর, এখানকার ঘরবাড়ি প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে। কোনো কোনো বাড়ি একদম কমপ্লিট, সে তো হবেই, মানে বহু যুগ যুগ থেকে মানুষ এইখানে বাস করছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবেকার বলুন তো, 100-150 বছর হয়ে গেল সেই মানুষটা এখানে এসেছিলেন। তখন যে কিভাবে এসেছিলেন, ঘোড়ার গাড়িতে করে নিশ্চয়ই এসেছিলেন। তখন তো আর এইভাবে গাড়ি যানবাহন এখানে উঠতে পারতো না, বা রাস্তাও ছিল না, তো উনি নিশ্চয়ই ঘোড়ার গাড়ি করে এসেছিলেন। তো দেখুন রাস্তার পাশেই দোকানদানি দেখতে পাবেন। তবে এখানে সব কিছুর মূল্য ভীষণই হওয়াটাও উচিত, কারণ এত কস্টলি জায়গা, এত দূরে উঠে আসতে তো কম পরিশ্রম নয়। দেখুন আকাশে পেঁজা তুলো আমরা যেগুলোকে দেখি, সেগুলো আসলে সেগুলো যে মেঘ সেটা আমরা ভালো করেই জানি, কিন্তু এখানে সে দেখলাম যে ওই মেঘগুলো গায়ের উপর দিয়েই চলে যাচ্ছে। সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। যে চলে এসেছি রবীন্দ্র ভবন মংপু। এত অদ্ভুত সৌন্দর্য, আপনারা নিজেরাই দেখতে থাকুন, আমি আর কিছু বলবো না। এটা তো বন্ধ, তো ও সাইড দিয়ে খোলা আছে। এত সুন্দর জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, মানে থাকতেন, এটাই তো ওই জন্যেই তো রবীন্দ্রনাথ ঠাকুর। সারা লাইফে একবার আসতে পারছে, আর সে এসে থেকে চলে। সে ভালো কবিতা লিখবেন না তো কে লিখবে? আমরা লিখব। আমিও যদি এরকম জায়গায় থাকতাম, আমি নোবেল পুরস্কার না পেলেও অন্তত কবিতা তো লিখে ফেলতাম। ও মাই গড, কি সুন্দর জায়গা! উফ, মনে হচ্ছে লাফ দিয়ে চলে যাই। গোটা হনুমান হলে এই সময় ভালো হতো গো। তোমার ব্যাগেও মোবাইল আছে, আমার মোবাইলটা দিয়ে তুলতে পারো।
আমরা মিউজিয়ামের দিকে এগিয়ে চলেছি। এখানে বাচ্চাটিকে ফটো তুলছিল বাচ্চার মা, ও আমাকে দেখে আমার দিকেই তাকিয়ে আছে, দেখুন। এই কথা ওর মাকে বলতে ওর মাও হেসে ফেললো। এত সুন্দর জায়গা, সত্যি জায়গাটা কি অপরূপ সুন্দর। তখন না জানি আরও কত সুন্দর ছিল, হয়তো বা বাড়ি নতুন করে নির্মিত, কিন্তু তখন এই পরিবেশটা তো বদলায়নি। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, চারিদিকটা অসম্ভব সুন্দর। মিউজিয়ামে ঢুকে ওখানে দেখাবো ওখানে রবীন্দ্রনাথ কোথায় বসে কবিতা লিখতেন, জলের কল কীরকম ছিল, বা ওখানে কোথায় তিনি ঘুমোতেন, সব কিছু এই মিউজিয়ামের এই বাড়িটির মধ্যেই আপনারা দেখতে পারবেন। দেখে নিশ্চয়ই আন্দাজও করতে পারবেন যে এত সুন্দর জায়গায় থাকলে না জানি কত কবিতা লেখা যায়। এই জন্যই কবিগুরু নোবেল পুরস্কৃত হয়েছেন, অবশ্য শুধু এই কারণে। এত সুন্দর থাকলে জায়গায় থাকলে কবিতা লেখা যায় ঠিকই, কিন্তু মানুষের মন যদি না কবিতাতে ভরা থাকে তাহলে কবিতা লেখা যায় না। অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা থেকেই কবিতা বেরিয়ে আসে। তো সেই প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা, তবু যেন মনে হয় এত সুন্দর জায়গায় থাকলে মন থেকে যেন আপনা আপনি কবিতা বের হয়ে আসবে, যদি মনটা আপনার একটু কবিভাব থাকে। আমরা বাঙালি, আমরা স্বভাবতই সবাই যেন শিল্পী মন নিয়ে ঘোরাফেরা করি, তাই না? তো চলুন দেখতে থাকি। সামনে পৌঁছে গেছি দরজায়, এবার ভেতরে ঢুকবো। নিজের হাতের লেখা, মানে যে এইগুলো সেগুলো সহ রয়েছে আর কি, যে এইগুলো নিজের হাতের লেখা।
মাঝে লুকিয়েছিলে